নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে যখন আমি আপনাদের সামনে বসি তখন কোন একটা ভালো তথ্য নিয়ে, আর আজ আপনাদের সামনে এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব, আপনারা ভাববেন আরে এটা তো আমার জানা ছিল না। তো ঠিক সেই ধরনের ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আর আমার সাথে যিনি হাজির হয়েছেন তিনি একজন স্বনামধন্য নির্মলো বাস্তু কনসালটেন্ট অ্যান্ড মানি রেকি গ্র্যান্ডমাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। স্যারকে আমাদের তরফ থেকে নমস্কার। ধন্যবাদ আপনার প্রতি। নমস্কার। তো আপনারা জানেন যখন আমাদের স্যার বসেন আমরা কিন্তু ওনার থেকে তথ্যের ভান্ডার কিন্তু পাই। আর আজকে যে তথ্য নিয়ে হাজির হব, জাস্ট কিছুদিন আগে একটা ভূমিকম্প হলো। আপনাদের মনে হচ্ছে না যে ভূমিকম্পটা কেন হয় আর ভূমিকম্প হলে কি এফেক্ট পড়ে? আজকে সেগুলো আলোচনা করব। আর তার সাথে সবার আগে দরকার যেটা হচ্ছে বাস্তু কনসালটেন্ট। আমরা বাস্তু 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 নিয়ে অনেক কিছু ভিডিও দেখি, কিন্তু বাস্তবে কতটা রূপ ধারণ করে সেটাই কিন্তু আজকে আমাদের জানবার বিষয়। তো আজকে আমি স্যারের সাথে আমি কিছু বলবো না, স্যারের মধ্যে এই বাস্তু সম্পর্কে যে জ্ঞানের ভান্ডার আছে সেটা একটু আমাদের যারা দর্শক বন্ধু আছে তাদের কাছে কিন্তু আমরা চাই যে আপনার কিছু জ্ঞানের ভান্ডার আপনার প্রকাশ করুন। নিশ্চয়ই। আচ্ছা দেখুন, এখানে সর্বপ্রথম বাস্তুর যে স্ট্রাকচারসগুলো হয়, যেটা আগের দিনে আমরা কিছু জিনিস আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে বাস্তু একটা বিরাট বড় সাবজেক্ট, এটা বলে অনেক এপিসোড করবো, এটা শেষ হয় না। ঠিক আছে, আগের দিন আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ডেড এন্ড নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে ডেড এন্ড মানে হচ্ছে এমন একটা পর্যায়ে একটা বাস্তুর যে জমিটা পৌঁছলো যেখানে তারপরে আর এনার্জিটা ট্রাভেল করে না যেভাবে ট্রাভেল করা উচিত, অর্থাৎ স্মুথ ট্রাভেলটা হয় না। ধরুন আপনি একটা গলিতে ঢুকছেন, আজকে গলির দুধারে কিন্তু বাড়ি রয়েছে, ঠিক আছে, কিন্তু গলিটা দিয়ে ঢুকে গলি থেকে আর বেরোনোর কোনো রাস্তা নেই, গলিটা ওখানেই একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ ওর পরে কিন্তু যাওয়ার জায়গা নেই। এটাকে বলা হয় ডেড এন্ড প্লট। এইরকম যে প্লটগুলো হয় সেখানে যে প্রবলেমসগুলো দেখা দেয়, যেহেতু এনার্জিটা আর ফ্লো করতে পারে না, সেই জন্য আপনি যতই সেই সমস্ত জায়গায় বাস্তু করুন, সেই জায়গার যে সমস্যাগুলো ছিল কিছুটা বাস্তু করলে হয়তো কিছুটা রেকটিফিকেশন হতে পারে, কিন্তু পুরোপুরি কোনো কিছু রেকটিফিকেশন হবে না। হ্যাঁ, এবারে কারণ হচ্ছে যেহেতু এনার্জি যায় না, অর্থাৎ শক্তি, অর্থাৎ মা যেহেতু যাচ্ছে না, তো আমি আগের দিনে বলেওছিলাম যে কোনো মহিলা দেবদেবী যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে আমরা লক্ষ্মী স্থানে ফেলি। লক্ষ্মী, অন্নপূর্ণা যাই বুঝুন, যেহেতু তার কোনো প্রবেশ সেখানে নেই, যেহেতু এটা স্টপ হয়ে যাচ্ছে, ডেড প্লট হয়ে যাচ্ছে, ডেড এনার্জি হয়ে যাচ্ছে, সেই জন্য এই সমস্ত বাড়িগুলো না সমৃদ্ধশালী কখনো হতে পারে না। এদের মধ্যে হেলথ প্রবলেমস লেগেই থাকে, সারতেই চায় না। রিলেশনশিপ ইস্যুস থাকে, সব থেকে প্রবলেম হচ্ছে ক্যারিয়ার ইস্যুসগুলো দেয়, কারণ ফাইন্যান্সের জায়গাটা একেবারে ব্রেকডাউন হয়ে যায়। এটা কিছুতেই করতে পারেন ওভারকাম, যতই আপনি বাস্তু করুন কিছুটা লেভেল হয়তো ওভারকাম হবে। হ্যাঁ, হয়তো দেখছেন যে বাড়িতে হয়তো প্রচুর রোদ পড়ে, কিন্তু এনার্জিটা যাচ্ছে না, কারণ এনার্জিটা তো আপনার মাটিতে তো ফ্লো করছে না, হট করে তো লাফিয়ে যাবে না, ঠিক আছে, তো এটা আর যায় না। তো সেই জায়গাটাই প্রবলেমসগুলো কিন্তু থেকে যায়, এগুলোকে বলা হয় ডেড এন্ড প্লটস, ঠিক আছে। তার আমরা কিছু সলিউশনস যদি হয় আমরা তখন কিছু বলি, যারা এরকম প্লটে আমাদের ভিজিট করতে হয় সেখানে বলি যে সেখানে সেরকম কিছু ব্যবস্থা করুন, যদি হয় তখন দেখবেন আস্তে আস্তে কিছু ইমপ্রুভমেন্ট হয়। এবারে অনেক রকম ব্যাপার আছে, এবারে দেখতে হয় যে সেটা ডেড এন্ড প্লট কেন হলো, ওয়াই, ঠিক আছে। হতে পারে পেছন দিকে হয়তো একটা মাঠ আছে, সে মাঠটা হয়তো খেলার মাঠ, ওদিকে আর যাওয়ার জায়গা নেই, এদিকটাই বন্ধ করে দিয়েছে। মাঠে ওই জায়গাটা হয়তো মাঠের জায়গা হয়তো জঙ্গল আছে, হতে পারে সেই জায়গায় হয়তো একটা পুকুর আছে, ডোবা আছে। এবার দেখতে হবে সেটা কোন দিকে রয়েছে। ধরুন আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন একটা ফ্ল্যাট আছে,
হ্যাঁ, এখন অনেক জায়গায় দেখবেন ফ্ল্যাট আছে, দেখবেন গঙ্গার পাড়ে ফ্ল্যাট হচ্ছে বা কোনো নদী বা ঝিলের পাড়ে ফ্ল্যাট হচ্ছে। এমন অনেক ফ্ল্যাট আমি বাস্তু করেছি যেখানে নাকি যে ব্যারিকেডটা করে দিয়েছে, মানে পাঁচিলটা দেওয়া আছে, ঠিক তার পরেই একটা বড় পুকুর আছে, ভালো বড় পুকুর আছে। বাস্তুতে না কয়েকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ডেপথ কত, ওর সাইজ কত, এগুলো কিন্তু খুব ম্যাটার করে। তো এখানে যদি বড় পুকুর থাকে, ভালো বড় পুকুর, এবং সেটা কোন দিকে আছে আমাকে দেখতে হবে, কার রেসপেক্টে, আমার ফ্ল্যাটের রেসপেক্টে, অর্থাৎ আমার 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 বাড়ি বা ফ্ল্যাট, হ্যাঁ, বা আমার যে আবাসন তার রেসপেক্টে কোথায় আছে। এবারে ধরুন দেখা গেল যে আমার আবাসনের পশ্চিম পারে রয়েছে, অর্থাৎ আমার আবাসনের পশ্চিম দিকে একটা পুকুর রয়েছে, ঠিক আছে। তার মানে পশ্চিম দিকটা কি, পশ্চিম দিকে থাকে শনি। এবার আমি ওখানে কোনো এক্স্যাক্ট ক্যালকুলেশন করছি না কিন্তু, যে কত ডিগ্রিতে বেঁকে আছে, কত ডিগ্রিতে পুকুর আছে, ওইসব আমার দরকার নেই ওখানে, কারণ ওটা একটা থাকতেই পারে, একটা বাস্তব জিনিস থাকতেই পারে, ঠিক আছে। এখন আপনার যদি একটা বিরাট বড় সাগরের কাছে যদি কোনো কিছু, আপনি কি সাগরের ডিগ্রি মাপবেন নাকি, সেটা তো হয় না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে কোন পারে রয়েছে। তো অ্যাপ্রক্সিমেটলি দেখতে গেলে দেখা গেলো ধরুন ওয়েস্ট সাইডে রয়েছে, ওয়েস্টার্ন সাইডে পুরো জায়গাটা জুড়েই রয়েছে, তার মানে ধরুন ধরে নিচ্ছি আমি সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত ধরুন রয়েছে পুকুরটা বা একটা বড় ঝিল রয়েছে, ঠিক আছে। এইবারে যে প্রবলেমসগুলো আসবে সেটা হচ্ছে যে ওই দিকটাতে যখনই হবে ওগুলো কিন্তু স্টেবিলিটি জোনও কিছুটা পড়বে, হ্যাঁ। এবং যেহেতু শনিদেব মানে ওয়েস্টে থাকে, এবং ওয়েস্ট কিন্তু আবার বলা হয় বরুণেরও জায়গা, বরুণ মানে যেখানে জলের দেবতা থাকেন, অর্থাৎ সেটা কিন্তু বলতে গেলে মা লক্ষ্মীর মানে বাপের বাড়ি আর কি। এবার মা লক্ষ্মী কিন্তু এক সময় মাটির নিচে ছিল, তাকে সমুদ্র মন্থন করে তোলা হয়েছিল, এটা আমরা জানি। তো আমি যদি সেখানে সেই জলটাকে নিয়ে আসি, অর্থাৎ সেই জায়গাটা স্টেবল করার জায়গায় যদি ফুটো করে দিই, অর্থাৎ গর্ত খুঁড়ে দিই, তো শনিদেব কিন্তু, আমি আগেও একটা নিউমোলজি অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান করেছিলাম, সেখানে আপনাদের বলেছিলাম শনি কিন্তু খনি, শনি কিন্তু পয়সা দেয়, ঠিক আছে। ভিনাস কিন্তু পয়সা দেয় না, ভিনাস লাক্সারি দেয়। আপনার এই কথাটা না ঠিক করে বুঝতে পারেন না। লাক্সারি দেয় মানে হচ্ছে, আমার কাছে তুমি দেখবেন অনেক লোক আছে তাদের প্রচুর টাকা আছে কিন্তু টাকা খরচা করতে পারে না, ব্যাংকে রেখে দেয়, এদিকে সামান্য টাকা খরচা করে সামান্য জীবনযাপন করছে, টাকা কিন্তু প্রচুর আছে। তো ভিনাস কি করে, ভিনাস লাক্সারিটা দেয়, অর্থাৎ সেই টাকাটাকে খরচা করানোর সুযোগ করে দেয়, মানসিক চেঞ্জেস নিয়ে আসে, যাতে আপনি সে টাকাটা খরচা করে একটা ভালো লাক্সারি লাইফ লিড করতে পারেন। বাট স্যাটার্ন ইজ এসেনশিয়াল ফর দ্যাট। যদি স্যাটার্ন না থাকে, শুধুমাত্র শুক্র আপ করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এবারে হচ্ছে আমার সেই শনিদেবের যে জায়গাটা যেটা বাস্তুতে রয়েছে, সেই জায়গায় আমি করে দিলাম জল। এবার টাকাটা কোথায় গেল, জলে, কারণ লক্ষ্মী থাকে ওই নিচে ওয়েস্টে বাপের বাড়িতে, তো জলে, তো জলে যদি চলে যায় আমার টাকা, তাহলে আমার সমস্ত জিনিস কি হবে, যাবে জলে। অর্থাৎ দেখবেন সেই সমস্ত বাড়িতে আরেকটা জিনিস আছে, শনি, এগুলো কিন্তু সব সিম্বলিক, হ্যাঁ। শনি বলতে কি, শনিদেবকে আমরা সাধারণত কালো হিসাবে ধরি, হ্যাঁ, অন্ধকার, হ্যাঁ, এই মানে এটা ইন্টারপ্রেট করবে না, উনি অন্ধকার, ঠিক আছে। আমি ওটা জাস্ট বলছি মানে সিম্বলিক হিসাবে। এবারে যেটা হবে, ধরুন একটা কালো ঘর আছে আপনার কাছে, আপনি কালো ঘরে কিছু জিনিস রেখেছেন, আপনি কি জানতে পারছেন আপনি কোথায় রেখেছেন, আপনি জানেন না। ধরুন কেউ একজন এসে লুকিয়ে সেখানে রেখে দিল, আপনি জানেন কোথায় রেখেছে, আপনি জানেন না। তাহলে কি জানাচ্ছে সিম্বলিক্যালি, এক হচ্ছে অর্থ লস, 2 নম্বর হচ্ছে সেখানে চুরি চামারি বেড়ে যাবে, ঠিক আছে। আইদার যারা নাকি বাজে কাজের সঙ্গে যুক্ত তারা সেই সমস্ত ফ্ল্যাটে আগমন করবেন, অথবা দুর্ভাগ্যবশত যদি কোনো ভালো লোকও আসে, সেও বদ সংসর্গে পড়ে যাবে। আচ্ছা স্যার, এখানে কিন্তু আমার একটা প্রশ্ন, একটা মানুষ যখন একটা বাড়ি করে বা একটা ফ্ল্যাট বাড়ি সে কিনতে চাইছে, আমরা বহু মানুষের থেকে শুনেছি আরে গঙ্গার পাড়ে বাড়ি করব, হ্যাঁ, বা একটা মন্দির আছে তার সামনে বাড়ি করব, একদম কেমন, বা একটা মাঠ তার সাইডে করব যেখানে পুরো আলো বাতাসটা পাবে, একদম। তো এই জায়গাতে আমি আমার প্রশ্ন যে কোন জায়গাটায় বাড়ি বা ফ্ল্যাটটা করলে মনে হয় সে শান্তিতে থাকতে পারবে, এই একই লজিক অ্যাপ্লাই করবে ওখানে, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে যে আমি যেখানে ফ্ল্যাটটা কিনছি তার, আমি যে দিকটা বলছি মাঠ আছে, মন্দির আছে, এসব বলছি, সেটা কোথায় রয়েছে, তার রেসপেক্ট কোথায়, ঠিক আছে। এবার যদি একটা জলাশয় থাকে, সেটা কোথায় আছে, আমার ফ্ল্যাটের পূর্ব পারে রয়েছে, ঠিক আছে।
যদি পূর্ব পারে থাকে বা যদি উত্তর দিকে থাকে বা ঈশান কোণ বরাবর যদি কোনো জলাশয় থাকে, আপনারা দেখে থাকবেন, না দেখে থাকলে আপনি আপনারা নেট সার্চ করুন, পেয়ে যাবেন। আমাদের যে তিরুপতি টেম্পল আছে সাউথে, ঠিক আছে, তার ঈশান কোণে কিন্তু বিরাট বড় একটা জলাশয় আছে। আচ্ছা। হ্যাঁ, এবং সেই তিরুপতি টেম্পল হচ্ছে ওয়ান অফ দ্য রিচেস্ট টেম্পল, রাইট? হ্যাঁ, এবার হচ্ছে সেটা কোথায় আছে আমাকে সেটাকে জানতে হবে। যদি ঠিক জায়গায় থাকে তাহলে আপনাদের কোনো টেনশন নেই, আপনারা দেখবেন আরও বর্ধিষ্ণু হবেন। মানে আপনি না, আপনার ওই ফ্ল্যাটের আবাসন যে কজন আছে সে কজনই দেখবেন আস্তে আস্তে বাড়বে, সবাইকে নিয়ে বাড়বে। হ্যাঁ, এবং ফ্ল্যাটের সবাই দেখবেন আনন্দে রয়েছে। এবারে যদি সেটা পশ্চিম পারে হয়ে যায় তাহলে ফ্ল্যাটের সবাই কি হবে, সব ডুবে যাবে। এবার শনি তো আবার পয়সাও দেয়, তো ডুবতে তো দেবে না, তাহলে এবার টাকা তো আনতে হবে, কিন্তু টাকাটা তো চলে যাচ্ছে জলে। এবার কিভাবে আনবে? অনৈতিক পদ্ধতিতে। ঠিক আছে, এবার তারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর যারা যুক্ত হতে পারবে না তারা ওখান থেকে বেরিয়ে যাবে। এইখানে একটা প্রশ্ন, যে ধরুন আমি যে ফ্ল্যাটটা বা যে বাড়িটা নিচ্ছি তার সেটা কোন দিকে আপনার গঙ্গা বা কোন দিকে ইস্ট কোণ, এইটা বোঝার জন্য নিশ্চয়ই আপনাদের বাস্তু যারা করে তাদের প্রয়োজন। একদম একদম, সেটা তো অবশ্যই প্রয়োজন আছে। কতটা রয়েছে আমাকে দেখতে হবে। এবার ধরুন আমি বলছি, ধরুন দেখুন আমাদের যে পৃথিবীর যে বাস্তুর যে মানে যে প্ল্যান হয় বা যে ভূমি যেটা থাকে, যেটার উপর বেস করে আমরা বাড়ি ফ্ল্যাট যাই তৈরি করি, সেটা তো একদম স্ট্রেট লাইনে হয় না, এরকম ঘুরু 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 করে করে যাচ্ছে সব জায়গায় এরকম। এবার হচ্ছে যে আমি ফ্ল্যাটটা কোথায় করেছি, ধরুন এরকমভাবে একটা জমি চলে গেছে, আমার এইখানটা ধরুন ফ্ল্যাট রয়েছে, ঠিক আছে, আর এদিক দিয়ে ধরুন গঙ্গা চলে গেছে, গঙ্গায় ধরুন সোজা বেরোচ্ছে, ঠিক আছে। এবার আমি এখানটা দাঁড়িয়ে বলবো যে আমার এখান থেকে রেসপেক্টে গঙ্গাটা ঠিক কোথায় আছে সেটা বলো। আচ্ছা, হলো, ঠিক আছে। সেটাও মাপযোগ যারা জানে ভালো তারা বলতে পারবে, যারা বাস্তু করে তারা জানে। তো সেটা একটা জিনিস, ঠিক আছে। এবার ধরুন দেখা গেল যে আমার রেসপেক্টটা ধরুন দেখা গেল ঠিক আছে, কিন্তু এইদিকে রেসপেক্টটা হয়তো ঠিক নেই, এইদিকে রেসপেক্ট হয়তো ঠিক নেই, ঠিক আছে, এটা হতে পারে। তো তখন দেখা যাবে যে এই ফ্ল্যাটে যারা আছে তারা হয়তো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশের লোকগুলো না সেরকমভাবে উন্নতি লাভ করছে না। আচ্ছা, সেটা এখন কোন দিকে খারাপ না কোন দিকে ভালো সেটা ডিপেন্ড করছে কি আছে না আছে। তো এটা কিন্তু সর্বত্র থাকবে, মানে আমি কোনো জায়গার নাম নিয়ে স্পেসিফিক্যালি বলাটা ঠিক নয় এখানে। আপনি দেখবেন যে যেই সমস্ত জায়গাতে পশ্চিম পারে জলাশয় থাকে সেই সব জায়গাতেই এই প্রবলেমসগুলো কিন্তু থাকে। এইবার হচ্ছে যে মাঠ আপনি বললেন, মন্দির বললেন, এগুলো কিন্তু আলাদা আলাদা ফ্যাক্টরস আছে। এবার যদি খালি মাঠ হয়, খালি জায়গাটা কোথায় আছে, একদম একই জিনিস, পূর্ব দিকে না উত্তর দিকে না উত্তর পূর্ব দিকে, অর্থাৎ ঈশান কোণে আছে। যদি ঈশান মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি থাকে, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। এইবারে যদি না হয় তাহলে আবার সেরকম প্রবলেমস হবে সেই জায়গাগুলোতে। আচ্ছা, এইবারে হচ্ছে যে যদি আপনার পশ্চিম পারে যদি হয়ে যায় খালি মাঠ, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলেও কিন্তু আপনার দেখবেন পয়সা ডুববে, ঠিক আছে, কিন্তু সে পয়সাটা আপনি তাও হলেও একটু রিকভারি করে ফেলতে পারবেন, কারণ ওটা জলে ডোবেনি, ভূমিতে রয়েছে। লজিকটা হচ্ছে এটা, ঠিক আছে। কিন্তু যেহেতু ওদিকটা বেশি ওপেন, সেজন্য কিন্তু অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে, কিন্তু পয়সাটা পাবে। এবার যদি জলাশয় হয় কি হবে, যে খালি পয়সাটা চলেই যাবে, মানে অনৈতিক কাজও করবে চলেও যাবে। এবার এদের অবভিয়াসলি অনৈতিক কাজ করতে করতে কি হবে, লিগ্যাল অ্যাকশনস চলে আসে। আর আমরা জানি যে শনি হচ্ছে একটা জাজমেন্টাল গ্রহ, জাজ বলা হয়, কাজে পুলিশ কোর্ট কাছারি এইসব জায়গাতে লেগেই থাকে। আচ্ছা, এবারে আমি একটু আসবো আর একটা প্রশ্নে, যে যারা চিন্তা ভাবনা করছে যে আমি একটা বাড়ি করব বা একটা জমি কিনে বাড়ি করব বা একটা ফ্ল্যাট কিনবো, সেক্ষেত্রে সলিউশনটা কি, মানে কোন চিন্তা ভাবনা করে তারা সেটা কিনতে পারে, যদি একটু দর্শক বন্ধুদের জানান। হ্যাঁ, এইটা হচ্ছে যে এইটার জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে আপনারা যে ফ্ল্যাটটা কিনছেন, যদি ফ্ল্যাট হয়, ঠিক আছে, যেহেতু বেশি ভালো এখন ফ্ল্যাট কেনে, তো যদি ফ্ল্যাট হয় তাহলে আপনার নিজের ফ্ল্যাটটা ঠিক আছে নাকি সেটাই খালি একটা দেখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। কেন? হ্যাঁ, আমি কি তাহলে পুরো জমিটার, আমার যে ধরুন একটা আবাসন রয়েছে, আবাসনে ধরুন 4-5টা টাওয়ার আছে, সেইটাকে আমি দেখবো না? হ্যাঁ, নিশ্চয়ই সেটাও দেখার ব্যাপার আছে, কিন্তু সেটাতে যদি কোনো কিছু ভুল থাকে না, সেটা যতগুলো ফ্ল্যাটের বাসিন্দা আছে তার উপর কিন্তু ওটা, হ্যাঁ, ওটা ভাগ হয়ে যায়, তো প্রভাবটা খুব কমে যায়।
হ্যাঁ, এবারে সেটাও কিন্তু ফ্যাক্টর করে। এবার মেজর ইস্যুস যদি কিছু হয় তাহলে কিন্তু মেজর হবে। যেমন বললাম এই যে ব্যাপারটা, ঠিক আছে, আপনার হয়তো ফ্ল্যাটটা ঠিক আছে, আপনার হয়তো ফ্ল্যাটটা বাস্তু করে নিয়েছেন, কিন্তু আশেপাশের লোকজন তো ভালো নয়। আপনি ফ্ল্যাটে মেনটেন্যান্সে টাকা দিচ্ছেন, মেনটেন্যান্সের টাকাটা হয়তো ঠিক জায়গায় লাগেও না, অন্য কাজে ইউজ হয়ে যাচ্ছে। তারপর আলটিমেটলি কী হবে, সামগ্রিকভাবে দেখলেন যে 10-15 বছর আপনি থাকলেন, তারপর সেই ফ্ল্যাট থেকে আপনি বেরিয়ে যেতে বাধ্য হলেন, আপনি তো বেরিয়ে গেলেন। এবারে ওই যে বললাম টাকাটা ডুবছে জলে, টাকা যদি ডুবে জলে তাহলে আপনার টাকাও ডুবছে জলে, আপনি তো আপনার মতো বেরিয়ে চলে গেলেন যা হোক করে একটা, কিন্তু ফ্ল্যাটটা যে বেচবেন, যে লোকটা আসবে সেও কিন্তু ঠিকঠাক লোক আসবে না, অর্থাৎ সেও 2 নম্বরই লোক আসবে, সে হয়তো টাকা হাফ দিল না, এটা হয়। সেকেন্ড হতে পারে যে আপনি যে টাকাটা দর চেয়েছেন ওই যে ডুবে গেল জলে, তো সেই টাকাটা পেলেন না। আচ্ছা, ঠিক আছে, দরটারও কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা মন্দিরের কথা বলছিলেন, সেটাও বলে দিই দর্শক বন্ধুদের। মন্দির হচ্ছে খুব পিওর এনার্জি হয়, এবং ওটা একটু ডিভাইন এনার্জি হয়, সেটা জল আর এমনি জমির ক্ষেত্রে কিন্তু হয় না। এবারে যখন নাকি কোনো বড় মন্দির, একটা ছোট শিব মন্দির রয়েছে তাতে কোনো এফেক্ট নেই, কিন্তু মানে আছে সেরকম নয়, কিন্তু খুব বড় একটা মন্দির যদি হয় বাড়ির সামনেই, এবং তার দরজাটাও যদি আপনার দিকেই মনে হচ্ছে যেন এই দিকেই দরজা, আমি যেদিকে আমার বড় বিল্ডিং আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটা বেদ দোষ উৎপন্ন হয়। কারণ সেই মন্দিরের যে পিউরিটি, সেই পিউরিটিটা কিন্তু পুরো জায়গাতে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ সেই জায়গার লোকেরা তো সেভাবে থাকছে না, ঠিক আছে, তারা সংসার করছে, তারা তো দিব্যাচারে নেই, কেউ নেই ইনফ্যাক্ট। তো সেই জন্য এই বেদ দোষ উৎপন্ন হলে কি হয়, রিলেশনশিপ ইস্যুসগুলো মারাত্মক আসতে শুরু করে ঘরে ঘরে। ঠিক আছে, এটা একটা বড় প্রবলেমস হয়। এবার অনেক জায়গায় আমি দেখেছি এই দিকে ধরুন মন্দির রয়েছে, মন্দিরের জায়গা হয়তো ঠিক আছে, এবার মন্দিরের জায়গার একটা ব্যাপার বলে দিই। অনেক জায়গায় আমার দেখা গেছে যে সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত্য কোণে রয়েছে মন্দির, ঠিক আছে, তাহলে সেই এরিয়াটার মধ্যে একটা বাজে প্রবলেম, উচ্ছৃঙ্খল এরিয়া ভালো নয়, বস্তি এরিয়া, ঠিক আছে, ঠিকঠাক নয়, অনেক লো লেভেল রয়েছে। কারণ ওই জায়গাটা যে অসুরের জায়গা, রাক্ষস দেবতার জায়গা, নৈঋত্য কোণ, আপনি সেখানে ভগবানকে বসিয়ে দিয়েছেন, তো অবভিয়াসলি সেই জায়গাটা তো ঠিকঠাকভাবে নেই, এবং উনিও ঠিক থাকবেন না, উনি না ঠিক থাকলে আপনিও ঠিক থাকবেন না, ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকে আশপাশে শ্মশান ঘাট আছে, ও বাবা, ওটা খুব খারাপ। হ্যাঁ, ওর আশেপাশে কি কোনো জমি ফ্ল্যাট কেনা উচিত? না, একদমই উচিত নয়, একদমই উচিত নয়, ঠিক আছে, কারণ ওইখানে খুব একটা ভালো জায়গা ওগুলো নয়, ঠিক আছে। আমাদের এরকম অনেক জিনিস আমরা দেখেছি, ধরুন ওই যে বললাম এক ডোমেনে সব কাজ হয় না, আমি তার জন্য অনেক ডোমেন করেছি। আকাশিক রেকর্ড বলে এক ধরনের জিনিস হয়, আপনার নেট সার্চ করলে পাবেন আকাশিক রেকর্ডস। আকাশিক রেকর্ডস দিয়ে আপনি এটা বুঝতে পারবেন যে সেই এরিয়াতে কোন কোন আত্মারা রয়েছে, ঠিক আছে, তারা কিরকম, হ্যাঁ, আত্মার মধ্যেও কিরকম, হ্যাঁ, কিরকম থাকে। ধরুন আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি, এরকম মানে সত্যিকারের এক্সাম্পল, যারা নাকি আকাশিক রেকর্ডস করে, হ্যাঁ, খুব বড় বড় যারা করে, তাদের কাছে এরকম ক্লায়েন্টস এসেছে, যারা বলছে যে আমি হঠাৎ করে কিছুদিন আগে থেকে ঠিকঠাক ছিলাম, হঠাৎ করে আমি খুব অসুস্থ হয়ে গেছি, ডাক্তার দেখাচ্ছে তো সারছে না, আমার হাঁটুতে ব্যথা, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেরকম কিছুই আমার হয়নি, আমি না পড়ে গেছি, না ব্যথা লেগেছে, কিছু হয়নি, ঠিক আছে। আচ্ছা, তো এইরকম অদ্ভুত টাইপের জিনিস, হ্যাঁ, হতে পারে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট হয়তো দেখলেন যে না এই সময় হাঁটুতে ব্যথা হবে, এই সময় এটা হতে পারে, আপনি কিছু রেমেডিস দিলেন, হয়তো সেরে গেল, হতে পারে, মানছি এটা, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি এটা জানতে পারলেন না যে ওখানে কি ঘটনা হয়েছে, আপনি ওটা জানতে পারেননি। হ্যাঁ, ওর চার্টে ওরকম ছিল সেই সময়, সেই জন্য এটা হয়েছে, এটা আমি মানছি। কারণ যেটা কি করা হয়, লোকেরা না অনেক কিছু শর্টে ছেড়ে দেয়, খুব একটা রিসার্চের মধ্যে ঢোকে না, মানে যারা অ্যাস্ট্রোলজার তারাই ঢোকে না, আইদার তারা জানে না বা জানার ইচ্ছাও নেই, কারণ ওটা দিয়ে ইনকাম হয় না, এটা হচ্ছে সত্যি কথা। এখন যারা রিসার্চ করে তারা কিন্তু এগুলো জানতে চায় যে কেন হলো না, ঠিক আছে, কেন খারাপ সময়তেই ওই ঘটনাটা ঘটলো, হাঁটুতেই কেন ব্যথা হলো। এখন আপনি দেখছেন হয়তো চার্ট ওয়াইজ হাঁটুতে ব্যথা লেখা আছে, তাই তো দাদা হয়েছে, এর তো আমরা পড়েছি অ্যাস্ট্রোলজিতে এই সময় এটা হয়,
কেন হলো? কখনো ডিপলি ভেবেছেন আপনারা যারা অ্যাস্ট্রোলজার তাদের কি বলছে? আপনারা ভাবেননি। এবার আমি আপনাদের বলছি, রিইনভেস্টিগেট করুন। দেখা গেছে সেই সময় আকাশিক রেকর্ডটা যখন সেই ব্যক্তি যিনি এক্সপার্ট খুলেছেন, উনি দেখতে পাচ্ছেন যে দুটো চেয়ার রয়েছে তার টেবিলের পাশে। একটা চেয়ারে ওই মেয়েটি এসে বসেছে, আরেকটা চেয়ারে আরেকটি মেয়ে এসে বসেছে, যাকে উনি দেখতে পাচ্ছেন কিন্তু ওই মহিলা দেখতে পাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এবারে যেহেতু আকাশের রেকর্ড যারা করে তাদের থার্ড আই ইনটিউশন পাওয়ার একটু বেশিই থাকে, হতে হয়, নাহলে পারবে না এই কাজ করতে, এবং খুব স্ট্রং মাইন্ডেড। কারণ আপনি ভূত দর্শন করলে তো পাগল হয়ে যাবেন, কাজে সেরকম লোক না হলে সেটা পারবে না, সবার দ্বারা তো সব কাজ হয় না। ঠিক আছে? কাজে এগুলোর মধ্যে অর্ধেক লোক ঢোকেই না। এটা হচ্ছে প্রথম জিনিস। অনেকে জানে না, বেশিরভাগই জানে না, বাকিটা ঢোকেই না। ঢুকে কি লাভ? আমি 5টা জেমস্টোন স্টোরে বসবো, সেটা অনেক বেটার না? কেন আমি ঝামেলায় জড়াবো? নিয়ে 5টা রত্ন বিক্রি করলে আমার ফায়দা। ঠিক বলছি কিনা ভাববেন এগুলো। আচ্ছা, এবার হচ্ছে তখন সেই মহিলা, ওই মহিলা যাকে দেখা যাচ্ছে না তাকে জিজ্ঞেস করেছেন তুমি কে? তখন সেই মহিলা তাকে বলছে আমি কে সেটা আমি আপনাকে বলবো না। তখন বলছে যে তুমি এখানে এলে কি করে? তখন বলছে যে আমার ওই মহিলাকে খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি ওর মধ্যে চলে গেছি। আচ্ছা, বলছে এবার তুমি তাহলে চলে যাও। বলছে আমি যাব না, আমার ওকে পছন্দ হয়ে গেছে। বোঝা গেছে? এবারে বলা হলো যে তুমি কোথা থেকে এসেছো কোত্থেকে? তখন বলছে কেন, আমি কবরস্থান থেকে এসেছি। এইবারে এই মহিলা যে ওকে দেখতে পাচ্ছে না, যে ওর ক্লায়েন্ট, তাকে জিজ্ঞেস করছে আপনি ম্যাডাম আমাকে বলুন তো আপনি কোথায় কাজ করেন? তখন বললো যে আমি ওই ইনস্টিটিউটে পড়াই। আপনি ওখান থেকে যখন বাড়ি ফেরেন আপনার আশেপাশে কোনো কবরস্থান পড়ে? বলছে হ্যাঁ পড়ে। আপনি কিভাবে আসেন? বলছে রোজ আমি হেঁটে আসি। আর কি করেন? বলছে যখন আমি হেঁটে হেঁটে আসি তখন আমার ছুটি যখন হয় তখন খুব খিদে পেয়ে যায়, কাজে কবরস্থানে ওখানে একটা আইসক্রিমের স্টল বসে, সেখান থেকে আমি রোজ আইসক্রিম কিনে খাই। আচ্ছা, ঠিক আছে? এবারে কি হয়েছে, ওই আইসক্রিম কিনে খাওয়ার সময় ওই ভূতটা ওর মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, হয়ে গেল। এবার হচ্ছে জ্যোতিষের সময়ও বলছে ওই ঘটনা হবে, আর ও কিন্তু ওই সময় প্রবেশ করেছে। কারণটা আপনি জানেননি, আপনি জ্যোতিষের সময়টা দেখছেন। এটা যদি কোনো সিদ্ধ পুরুষ হতো তাহলে বলে দিত ভাই তোর মধ্যে এটা রয়েছে। আচ্ছা, কিন্তু আমরা তো সিদ্ধ পুরুষ নই, কাজে আমরা একটা গাণিতিক গণনা করি আর এগুলোর মধ্যে জড়াইও না নিজে থেকে। কিন্তু এটা হচ্ছে ফ্যাক্টর, এবং তারও কিছু রেমিডিস হয় যে এবার 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 হচ্ছে রেমিডিসগুলো। এবার রেমিডিস যে হ্যাঁ তোমার পা ব্যথা হচ্ছে হচ্ছে তা তুমি এটা নাও ওটা নাও। ঠিক আছে? হ্যাঁ, বলা হলো অ্যামেথিস্ট নাও। হ্যাঁ, অ্যামেথিস্ট করবে শনি। ঠিক আছে? পাওয়ার, ঠিক আছে, একদম হচ্ছে যে মাস্টার হিলার, ও পুরো ওকে ওখান থেকে বার করে দেবে। ঠিক আছে? কিন্তু কেন হলো? এবার আমি কেন এই কথাটা আপনাদেরকে বললাম জেনে রাখবেন। এটা হচ্ছে আপনি যার তার কাছ থেকে যখন নাকি খাবার দাবার নেন, জেনে রাখুন আপনাদের প্রত্যেককে বলা হচ্ছে, কথায় কথায় হয়তো এটা বললাম, তার যে এনার্জিটা না সেটা কিন্তু ওই খাবারের মধ্যে প্রবেশ করে যায়। আমরা সব সময় বলি ধরুন যে ব্যক্তি আপনার বাড়িতে রান্না করছে সেই যদি রেগে থাকে না, সেই রাগটা কিন্তু তার মধ্যে প্রবেশ করে যায়, এবং যে সেই রান্না খাবে সেও কিন্তু অতৃপ্ত থাকবে। এটা ফ্যাক্ট, মিলিয়ে নিন। একদম আমার কথা মানতেই হবে না, আপনি মিলিয়ে নিন। মানে আপনার বক্তব্য অনুযায়ী যারা রান্না করার সময় রেগে যাবে সে খাবারটা না খাওয়াই ভালো। না খাওয়া ভালো না, যাতে না লাগে তার ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, তো রোজ রোজ খাবার খেলবে না, তো না আগে যাতে তার ব্যবস্থাটা করতে হবে। সেই জন্য সে বাস্তু রেমিডিস কিছু দিতে হয় যাতে বাড়িটা সবসময় কুল থাকে, ঠান্ডা থাকে। ঠিক আছে? এবং আমরা যে বারবার এই যে নানা রকম যে অ্যাপসগুলোতে অর্ডার দিই, সেখান থেকেও কিন্তু এই ধরনের প্রবলেমস আসে। কারণ আপনি জানেন না যে কত জায়গা টাচ করে সে আসছে। ধরুন কেউ হয়তো কবরস্থান থেকে কেউ এসছে বা কেউ শ্মশানে পুড়িয়ে এসছে, সে একটা কিছু খাবার অর্ডার করেছে, সে হয়তো মানেই না অর্ধেক জিনিস। ঠিক আছে? স্নান টান করেনি, তাকেও সে টাচ করছে, সেইটা আসছে, তো সেই খাবারের মধ্যে সেই ইয়েগুলো গ্রাঞ্চগুলো সেগুলো চলে যায়, সেগুলো কিন্তু ঢুকে যায়, সেখান থেকেও কিন্তু এই প্রবলেমসগুলো হয়।
তার মানে আপনারা বুঝতেই পারছেন যে যখন কোনো আপনারা খাবার খাবেন, আজকে কিন্তু স্যারের কথা সবসময় কিন্তু একটা নেগেটিভ এনার্জি, এই যে নেগেটিভ এনার্জি আমরা বলি না, ক্যান ইউ সি দ্য নেগেটিভ এনার্জি? আকাশিক রেকর্ডস লাগে এর জন্য। আপনি দেখবেন একটা অবয়ব থাকে, নেগেটিভ এনার্জি তাকেই বলা হয়। নেগেটিভ এনার্জি মানে ওরকম নয় যে একটা কোনো কালো বাল্ব ভেতরে ঢুকে গেল, হ্যাঁ যেরকম একটা ভেবে নিলাম, ওরকম নয় নেগেটিভ এনার্জি ইজ অ্যান এনার্জি। হ্যাঁ, আমাদের মধ্যেই আছে কিন্তু সত্তাটা। হ্যাঁ, আমাদের মধ্যেই পজিটিভ আছে, আমাদের মধ্যেই নেগেটিভ আছে, আমাদের মধ্যেই লক্ষ্মী আছে, আমাদের মধ্যেই কিন্তু অলক্ষ্মী আছে। আপনি কোনটাকে অ্যাক্টিভেট করছেন? আচ্ছা, এই প্রসঙ্গে স্যার একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে বলে, যেটা শুনেছি, যে দেখা যাচ্ছে একটা যে ফ্ল্যাটে আছে বা যে বাড়িতে আছে খুব সুন্দর, যখন এসেছিল প্রথম দিকে খুব ভালো ছিল, আস্তে আস্তে বাড়ির মধ্যে একটা না একটা প্রবলেম আসছে। এবং যেটা আমরা অনেকের মা ঠাকুমাদের মুখে শুনেছি যে ওই বাস্তু দোষ থাকে, বা দেখা যাচ্ছে কোনো ওখানে কোনো হাড় গোড় হয়তো পড়েছিল, বা বিগত দিনে হয়তো কোনো হচ্ছে প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছিল, তার জন্যই মনে হয় এই নেগেটিভ এনার্জি। এটা ঠিক? একদম 100% ঠিক, 100% ঠিক। ওখানে তো খুন খারাপি হয়েছে, যেগুলো কোনো মানে কিছু হয়নি, জমিটা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে, তো প্রচুর আছে। বা হয়তো কবর দিয়েছিল, প্রচুর আছে এরকম অনেক। আমি কোনো নাম নিচ্ছি না, আপনি এখানে প্রচুর বড় বড় সফটওয়্যার কোম্পানিজ আছে যেখানে অনেক জায়গাতেই আপনি নেটে সার্চ করুন না, হন্টেড হাউস বলে আপনি সার্চ করুন, আপনি এমনি পেয়ে যাবেন লিস্ট অফ দ্যাট। ওখানে ঘটনা ঘটেছে এবং তারপরে এই ঘটনাগুলো চলছে। তো ওই জন্যই তো আমরা নারায়ণ পুজোটা দিই আগে, নিচে নারায়ণ পুজোটা দিই, ঠিক আছে। এখন যখন কেউ যদি ফ্ল্যাট তুলছে, আমি কি জানি প্রমোটার নারায়ণ পুজো দিয়েছে কিনা? আমি তো জানি না। সবাই তো ব্যবসায়িকটা বোঝে না, তুলে দিলেই হলো, একটা নম করে পুজো দিয়ে 10 টাকা 5 টাকা পুজো করে তৈরি করে দাও। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যে যারা এই ধরনের সমস্যায় ভুগছে সেক্ষেত্রে উপায় কি? উপায় হচ্ছে যে প্রথম কথা একটা হতে পারে আপনি বাড়িতে একটা শান্তি সস্ত্রায়ণ পুজো করতে পারেন, নর্মাল, ঠিক আছে, এটা যে কেউ করতে পারে, এনিওয়ান ক্যান ডু এনি টাইম। তো এটা করা যায়, পুরোহিতকে বললে সাধারণত শুক্লপক্ষে করতে আমরা বলি, কেন এটা রেজাল্টটা বেটার দেয়। এছাড়া হচ্ছে যে বাস্তুর নেগেটিভিটিগুলোকে দূর করতে হয়। এই যে বারবার নেগেটিভিটি বলছি, সেই জন্য বাড়িতে এই অ্যামেথিস্ট যে থাকে না, হ্যাঁ, অ্যামেথিস্ট, ক্লিয়ার কোয়ার্স, এগুলো হচ্ছে মাস্টার হিলার। এগুলো কি করে, পুরো নেগেটিভিটিটাকে টেনে নেয়। ব্ল্যাক টুরমিলিন, ব্ল্যাক অবসিডিয়ান, ঠিক আছে, এগুলো যে ক্রিস্টালসগুলো থাকে না, এগুলোকে কিন্তু এনার্জাইজ করতে হয়, এগুলোকে চার্জ করতে হয়। যারা রেইকি মাস্টার্স হয় তারাই কিন্তু এগুলোকে প্রপারলি চার্জ করতে পারে। এগুলো যদি আপনি আপনার ইন্টেনশন দিয়ে চার্জ করেন, ঠিক আছে। এবারে কি হয়, আমি কিন্তু কাউকে শেখাই না, আমি রিজন বলছি কেন শেখাই না, কারণ আমি হাফ কাজ করি না, ঠিক আছে। আমরা যখন এইসব ক্রিস্টাল নিয়ে পড়াশোনা করেছি, শিখেছি, সেখানে দেখেছি আমাদের যে মাস্টার যিনি শিখিয়েছেন, তিনি এটা বলছেন যে যারা রেইকি জানে না তারা তাদের মানসিক চেতনা দিয়ে সেই ক্রিস্টালটাকে চার্জ করবে। ভাই তুমি নিজেই নেগেটিভ, তুমি তাকে কি নেগেটিভ করবে, পজিটিভ করবে? তাহলে এই শিক্ষাটা কি হলো? বাণিজ্যিক শিক্ষা হলো। কাজে আমি নিজে যখন অনেক শিখেছি, আমি দেখেছি একজনকে যদি ঠিক করে শেখাতে হয়, যা শিখতে হবে তার চুল পেকে যাবে শিখতে শিখতে, সেই পেছন দিকে সরে যাবে। কারণ লোকে ডাক্তারি শেখে কি করে টাকা কামাবো, রোগী সুস্থ করাটা মেন উদ্দেশ্য নয়। দিস ইজ আ ট্রু ফ্যাক্ট। লোকের খারাপ লাগতে পারে আমার কথা, কিন্তু এটাই ট্রু ফ্যাক্ট। লোকে অ্যাস্ট্রোলজি কেন শিখছে আজকে? টেল মি। যাতে জেমস বেঁচে যায়, সিম্পল, ইটস ভেরি সিম্পল। আমি তো জেমস দিই না, আমি তো ক্রিস্টালস দিই, আমার তো 2 পয়সা ইনকাম হয় না সেখানে, খুব অল্প হয়। আমি কেন দিই? কারণ আমি ওই কাজটা করি না। কারণ আমি জানি আমি যদি ওই কাজটা করি তার এফেক্ট আমারই কাছে আসবে। আপনারা কি কেউ জানেন যে আমাদের এই যে গান্ধারী যিনি ছিলেন মহাভারতে, ওনার শতপুত্র তো বধ হয়েছিল, আমরা সবাই জানি এটা। কেন হয়েছিল? ঠিক আছে, যখন কৃষ্ণ তার কাছে এসেছিল সব বধ হয়ে যাওয়ার পরে, তখন উনি কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে এটা কেন হয়েছে, ঠিক আছে, তুমি তো এই যুদ্ধটাকে আটকাতে পারতে। কৃষ্ণ তখন চুপ ছিল, ইচ্ছে করে চুপ ছিল। উনি রেগে গিয়ে কৃষ্ণকে তখন অভিশাপ দিয়েছিল যে তোমারও বংশ নাশ হবে। এবং গান্ধারী বলেছিল যে আমি এত উচ্চমার্গের সাধিকা,
কারণ উনি তো চোখ বেঁধে রেখেছেন, যেহেতু স্বামী অন্ধ ছিল, যে আমি এখন পর্যন্ত এটা দেখতে পাইনি যে আমি কোনো পাপ কাজ করেছিলাম যার জন্য আমার এই শতপুত্র নিহত হলো, তো তুমি কোন বিচারে এটা করেছিলে? তখন কৃষ্ণ যখন অভিশাপ দেওয়া হয়ে গেছে, কৃষ্ণ বলেছিল যে তুমি আমাকে এটা বলো যে তুমি কত জন্ম পর্যন্ত দেখতে পেরেছো। তখন বললো যে আমি বিগত মানে পেছনের 50টা জন্ম দেখেছি। বলছে যে আমি এই অভিশাপটা নেব বলে তোমাকে ওই 51তম জন্মটা দেখাইনি। তখন উনি কেঁদে ফেলেছিলেন যে কি হলো, ভুল হলো আমার। তখন জিজ্ঞাসা করেছেন যে কি হয়েছিল সেই জন্মে। তখন বলেছিলেন যে আপনি একজন রানীমা ছিলেন এবং আপনার ঠাট বাট রানীর মতন, ঠিক আছে। আপনি একদিন সোনার কলসি নিয়ে নদীতে স্নান করতে গেছিলেন, অহংকারও প্রচুর ছিল। আপনি সোনার কলসিতে জল ভরে সেই জলটা এমনভাবে আপনি সেই পুকুরের পাড়ে রেখেছিলেন যে সেই জলের তলায় একটা কচ্ছপ ছিল যে 100টা ডিম পেড়েছিল। আচ্ছা। এবং আপনার ওই জোরে থ্রাস্টে আপনি বুঝতে পেরেছিলেন কচ্ছপটা ডিমটা পেড়েছে, কিন্তু আপনি পাত্তাই দেননি। আপনি অহংকারে আপনি আরো চেপে ওটাকে করেছিলেন, যার জন্য ওর ডিমগুলো মারা গেছিল, আর সেই কচ্ছপ আপনাকে অভিশাপ দিয়েছিল। তারই ফলাফল এখানে পেলেন। দারুণ একটা তো এটা হচ্ছে জিনিস যে আপনি যবে থেকে আমার কাছ থেকে সৃষ্টি হয়েছিলেন না, তবে থেকে আমি আপনাকে চিনি। আপনি তো খালি 50টা জন্ম দেখেছেন, আমি লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম জানি। যত জনি হয়ে আপনি এসছেন সেটাও আমি জানি। তো তারপরে গান থেকে কিছু বলতে পারেনি, বুঝে গেছিল যে কার সঙ্গে কথা বলতে বসেছে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট, ঠিক আছে। তো আমাদেরকেও সবসময় স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, আমি বারবার বলি, প্রত্যেক জনকে বলেছি, বারবার বলেছি, যত ডোমেইন আছে জানবেন, সবার মাস্টার যে ডোমেইন সেটা হচ্ছে এক এবং একমাত্র রেইকি। কারণ রেইকি দিয়েই আপনি আপনার চক্রগুলোকে ব্যালেন্স করতে পারবেন। আজকে মুনি ঋষিরা কি হাতে আংটি পরে? রামকৃষ্ণদেব আংটি পরতেন, বিবেকানন্দ আংটি পরেন না। অনেকে আমার কাছে এসে বলেন যে রামকৃষ্ণদেব তো এটা করেননি, বিবেকানন্দ ওটা করেননি। আমি তাকে একটাই বলি, যদি পারেন তো আমার কথা মানুন, নাহলে মানবেন না। 1 নম্বর হচ্ছে আপনি আগে রামকৃষ্ণ হন, তারপর এই কথাটা বলবেন। একদম ওয়ান লাইন না, তাতেও আমার কাছে আসবে, না আসলে রাস্তা হবে না। অনেকে আছে তার কাছে জানো। যাই হোক, আমরা মোটামুটি শেষের পথে আমরা চলে এসেছি, কারণ আমাদের সময় সব সময় বাধা থাকে, তো আমাদের আরও প্রোগ্রাম থাকে। তো এবার স্যারের কাছে একটা প্রশ্ন, যে যারা একদম সত্যি কথা, যেটা যে যারা সত্যি চিন্তা ভাবনা করছে যে আমরা একটা নতুন বাড়ি নেব বা একটা ফ্ল্যাট কিনবো, সেক্ষেত্রে যদি দর্শক বন্ধুদের একটা দিক নির্ণয় যদি একটু বলে দিন। হ্যাঁ, প্রথম হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে বাড়িটার উত্তর দিক, পূর্ব দিক অথবা উত্তর পূর্ব ঈশান কোণটা যদি একটু বেড়ে থাকে ভালো হয়, যেন কোনো দিক না কমে থাকে। ঠিক আছে, না কমে থাকে বলতে আমি আগের এপিসোডও বলেছিলাম, আমাদের 90 ডিগ্রি তো হয় 4টে দিক, যেন এরকম বেড়ে যাওয়া 90 ডিগ্রি বেশি, সেটা যদি ওই 3টে দিক হয়, উত্তর পূর্ব মানে ঈশান কোণ, তাহলে ঠিক আছে। আর যদি অন্য দিক হয় তাহলে প্রবলেম, আর যদি কোনো দিক কমে যায় সেক্ষেত্রেও প্রবলেম। বাথরুম যেন সাউথে তাও চলবে, সাউথ ওয়েস্ট যেন না হয়। হ্যাঁ, ওয়েস্টেও যেন বাথরুম না হয়, সেটাও একটা প্রবলেম। ঠিক আছে, আর হচ্ছে যে সাউথ ইস্টেও যেন বাথরুম না হয়, সেটাও প্রবলেম, কারণ ওটা হচ্ছে অগ্নিকোণ। এগুলো একটু দেখে নিতে হবে। আর কিচেনটা হচ্ছে আপনার যেন ওই নৈঋত্য কোণে যেন না হয়, অর্থাৎ সাউথ ওয়েস্টে যেন না হয়। ঠিক আছে, কারণ সাউথ ওয়েস্টের স্টেবিলিটি জোনে যদি তাপ হয় আপনি দাঁড়াতে পারবেন না। আর রাহু কিন্তু এমনি গরম, আরো গরম করলে মুশকিল, নেগেটিভ হয়ে যাবে। অনেকেই বলে যে পূর্ব দিক মুখ করে রান্না করাটা নাকি ভালো, এই ব্যাপারটা ওটা তো অনেক পরে। আপনার যে জমিটা পেয়েছেন, যে ফ্ল্যাটটা পেয়েছেন, ঠিক আছে, ফ্ল্যাটের বাইরের জমি না, আপনার যে ফ্ল্যাট, ঠিক আছে, সেই ফ্ল্যাটের মধ্যে আপনি ফ্ল্যাটটাকে 9 ভাগে ভাগ করুন, পিওর 9টা ভাগে সমান ভাগে ভাগ করুন। এবার এক একটা ভাগ হচ্ছে এক একটা জোন। আগের দিন আমি বোঝালাম 8 ডিরেকশনস ইজ এনাফ ফর এ ফ্ল্যাট। ঠিক আছে, আমরা কেউ রাজবাড়িতে থাকি না। আপনি যদি একটা বাড়িও কেনেন তাহলেও বলবো 8টা ডিরেকশন এনাফ, 16 ডিরেকশনস লাগবে না।
ঠিক আছে, কারণ ওইটুকু ডিরেকশনের ব্যবধানে আপনি কি কাজ করবেন, কিছুই করতে পারবেন না, কারণ আরও তো ছোট হয়ে যাচ্ছে ডিরেকশনগুলো, আপনি আরও বেশি পাজলড হয়ে যাবেন। এখানে ওই দেবতা থাকে, ওখানে ওই দেবতা থাকে, এই দেবতা অ্যাক্টিভেট করুন, ওই দেবতা অ্যাক্টিভেট করুন। এখানেও আমি একটা জিনিস বলে রাখি, অনেকে ধরুন মঙ্গল দোষ কাটানোর জন্য অনেক পুজো করেছে, আমি তাদেরকে একটা প্রশ্ন করি, আমার কথা প্রথমেই বলে দিচ্ছি, মানতে হবে না, আপনি নিজে একটু ভাবুন, মঙ্গলদেবকে এসে বলে গেছেন মঙ্গল দোষ কেটেছে, বলে গেছে? আমি যে বললাম আপনি রামকৃষ্ণ নন, আগে রামকৃষ্ণ হন, মা এসে বলে গেছে, বাবা এসে বলে গেছে, মানবো, তার আগে মানবো না। সেই জন্য রুদ্রাক্ষ দিতে হয়, যেটা অরিজিনাল, অথেন্টিক এবং শিবের আশীর্বাদিত, অটোমেটিক কাজ করবে। তার সঙ্গে পুজো থাকবে। পুজোটা কতটা কাজ করছে, কতটা সে করতে পেরেছে আমি জানি, আমি যে কারোর জন্য যে কাজ করছি সেটা কতটা আমি ঠিক করতে পারছি আমি জানি, কিন্তু আমাকে করতে হবে একটা প্রসেসে, যাতে ওটা যেন ফেইল সেফ হয়। আমি নিজে তো একজন ইঞ্জিনিয়ার, কাজে ফেইল সেফ জিনিসটা প্রথম থেকে শিখে এসেছি, কাজে ওই ফেইল সেফ বিনা জিনিসে কাজ করি না। আচ্ছা, এখানে করা উচিত নয়। যে এই যে যখন বাড়িতে এন্ট্রি নেয়, যে প্রত্যেককে কি নারায়ণ পুজোটা দেয়া? নারায়ণ পুজো তো এমনি তো ভিত পুজো, হ্যাঁ হ্যাঁ এমনি তো এমনি তো বাস্তু পুজো তো হবেই, মানে যেদিন আপনি এন্ট্রি নিচ্ছেন সেটা তো সবাই করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, যারা ধরুন এই যে যারা প্রমোটার, যারা বাড়ি বানাচ্ছে, ফ্ল্যাট বানাচ্ছে, যে তারাও যে সত্যি ওই বাস্তুটাকে বিচার করে বিল্ডিংটা করছে কি করছে না, যারা অ্যাজ এ কাস্টমার সেটা কিনতে যাচ্ছে, তাদেরকে কি একটু দেখে নেওয়া দরকার আছে? তারা কি করে দেখবে, তারা তো বলে দেবে সব বাস্তু কমপ্লায়েন্ট, বোঝা মুশকিল। অনেকেই দেখবেন, অনেকে বাস্তুবিদ আছে যারা নাকি এলিক্সার দেয়। এলিক্সার হচ্ছে একটা তামার প্লেট হয়, যেখানে 9টা ঘর থাকে, ওগুলো সাইজ ছোট বড় অনেক হয়, ঠিক আছে, ওর মধ্যে কিছু রত্ন থাকে, নবরত্ন থাকে, ঠিক আছে। আপনাদেরকে বলছি, ধরুন আমরা মাটিটাকে কী জন্য ইউজ করি, যেটা একটা ইলেকট্রিক কারেন্ট হয়, আপনি আর্থিং দেখেছেন করে, আর্থিংটা কিন্তু মাটিতে করে, উপরে করে না, যাতে আর্থ হয়, চার্জটা ডিসচার্জড হয়। একটা বাজ পড়লো, ডিসচার্জ হয়ে গেল, আমার বিল্ডিংটা বেঁচে গেল, হলো। এইবারে হচ্ছে যে আমি ধরুন একটা ক্রিস্টাল নিলাম, তাকে এনার্জাইজ করলাম, ঠিক আছে, ক্রিস্টালটা ধরুন ভেঙে গেল, ক্রিস্টালটাকে যে ডিসপোজ অফ করবো, ডিসপোজ অফেরও একটা জিনিস হয়, আমরা তাকে ধন্যবাদ জানিয়ে বলি আইদার তাকে মাটিতে পুঁতে দিন, যেখান থেকে এসছে সেখানেই ফেরত চলে গেল, অর্থাৎ ডিসচার্জড হয়ে গেল, অথবা তাকে জলে প্রবাহিত করে দিন, হয়ে গেল। জেম ক্রিস্টাল একই তো, ঠিক আছে। এবার আমি যদি সেই তামার প্লেটওয়ালা জিনিসটাকে আমি যদি মাটিতে দিই আর বলি এটা আপনার কাজ করবে, আপনি ভুলে যান কি আছে না আছে, মিনিমাম বেসিক তো ফিজিক্সের কিছু রুলস তো মাথায় থাকার দরকার। একেবারে অন্ধবিশ্বাসীও হবেন না। আপনার মনে হয় যে সেই এনার্জিটা কাজ করবে, ওটা তো ডিসচার্জ করলেন নিচে, কাজটা করবেটা কি? কিচ্ছু কাজ করবে না, এটা ভুল পদ্ধতি। মাটির তলায় পিরামিড দিতে হয়, পিরামিড এনার্জিটাকে প্রিজার্ভ করে, ক্রিস্টাল ডিসচার্জড হয়। অনেকে দেখবেন বলে ক্রিস্টালকে আমরা অনেকে বলে বাড়িতে ছোট টব আছে, তার মধ্যে একটা ক্রিস্টাল পুঁতে রাখো, ক্রিস্টালটা নাকি এনার্জাইজড হয়ে যাবে, ঠিক আছে। আমি তাদেরকে বলি আপনি পুঁতে নিয়ে তারপর দেখুন তো আর এনার্জি না দিয়ে ওটা ওই অনুযায়ী কাজ করছে কিনা। করতে পারে, নর্মাল কাজ করবে, ডিফল্ট রুলের অনুযায়ী কাজ করবে, ওর কোনো আলাদা কিছু নেই, ক্রিস্টালটা ঠান্ডা হয়ে যাবে। আমরা যখন ক্রিস্টালকে রেকি চার্জ করি, ক্রিস্টাল পুরো গরম হয়ে যায়, ওটা এনার্জাইজড, চার্জ আছে, বোঝা যায় তো। আমার শরীর গরম আছে মানে আমি বেঁচে আছি, মারা গেলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই না? তো এই জিনিসটা তো কমন সেন্স, এগুলো বুঝবেন না, সবসময় একটুখানি ভেবে নেবেন জিনিসগুলো। স্যার, এই যে একটা কথা বললেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যারা ফ্ল্যাট বানাচ্ছে দেখবেন মাথায় একটা একটা কি লোহার ত্রিশূল টাইপের রেখে দেয়, এটার কারণ কি? ত্রিশূলটা তো রাখছে, ওটা তো আর্থ করছে, তো শুধু ত্রিশূল রাখছে না, ওখান থেকে ওয়্যার বেরোচ্ছে, ওটা আর্থ হচ্ছে, যাতে কোনো বাজ পড়লে যেন ওটা আর্থ হয়ে যায়। এই যে আর্থিং, যেটা বললাম, আর্থিং হয়ে গেল, ঠিক আছে। তো আমরা আর্থিং করছি ওই কারণে। এবার আমার যে প্রশ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম, ভূমিকম্প, তো আমরা স্যারের থেকে শুনবো যে অ্যাকচুয়াল ভূমিকম্পটা কোন সেক্টর, কোন দিকটায় বেশি প্রভাবটা আসে। আচ্ছা, এবারে আপনাকে তার জন্য দেখতে হবে যে বাস্তুবিদ
বাস্তুদেব যেটা রয়েছে, বাস্তুদেব কীরকমভাবে শুয়ে থাকেন আমরা দেখেছি। নর্থ ইস্টে তার মাথা থাকে, সাউথ ওয়েস্টে তার পা থাকে। তো আমি আগেও বলেছি সাউথ ওয়েস্ট ইজ আ স্টেবিলিটি জোন, ওখানে বাথরুম পায়খানা হলে বেরিয়ে যায় না, যে তো এসব। এবারে ব্যাপার হচ্ছে, এবারে ধরুন আমি এখানে আজকে বসে আছি, ঠিক আছে, এবার আপনারা আমাকে একটু লক্ষ্য করুন, আমি কোন অঙ্গটা বেশি নাড়াচ্ছি? মাথাটা। এমনি আমরা যখন বসে থাকি তখন মাথাটাই দেখবেন বেশি নড়ে, রাইট? হাত নড়ে, কম নড়ে, হ্যাঁ। পা তো সব থেকে কম নড়ে, হ্যাঁ। আপনি চলাচল করলে, হাঁটাচলা করলে পা নড়বে, সেটা আলাদা ব্যাপার। এবারে আপনি দেখবেন যে আমাদের দেশে, আমি যদি আমার দেশটার কথা বলি, দেশে সাউথ ওয়েস্ট কোথায় পড়ে? সাউথ ওয়েস্ট হচ্ছে মুম্বাই। এবার দেখবেন বোম্বেতে, আপনি দেখবেন যদি ট্র্যাক রেকর্ড দেখেন, সব থেকে কম ভূমিকম্প হয়, কারণ ইটস এ জোন অফ স্টেবিলিটি। ওখানে গিয়ে এনার্জিটা রিটেইন করে। সব থেকে পয়সাওয়ালা লোকেরা দেখবেন চেন্নাই, মুম্বাই, এসব জায়গাটা থেকে সাউথ ওয়েস্ট এনার্জি রিটেইন হয়, ঠিক আছে? দিস ইজ বাস্তু। মাথা কোনটা নড়ে? এটা। মাথাটা কি? মাথাটা হচ্ছে নর্থ, ঠিক আছে, নর্থ। উত্তর এবং উত্তর পূর্ব দিক সব থেকে বেশি আর্থকোয়েক হয়। দেখুন স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড বেরিয়ে যাবে, ঠিক আছে? আমরা থাকি ইস্টার্ন জোনে, কলকাতা, আরও ফার্দার ইস্টে বাংলাদেশ পড়ে। তো আমাদের ইস্ট হচ্ছে এই বুক, ঠিক আছে, এটা বাস্তু। তো এখানে বুকের পালপিটেশন বেড়ে গেলে কি হবে? হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে? তো যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখানে যদি ভূমিকম্প এটা হতে পারে, বাংলাদেশ সাইডে দেখবেন এফেক্টটা একটু বেশি হবে, আর আমরা যেহেতু একটুখানি পেছন দিকে সরে গেছি, আমাদের এখানে এফেক্টটা একটু কম হবে। খুব একটা বিরাট কিছু ভূমিকম্পে কখনো ক্ষয়ক্ষতি হয়েছে এটা আপনি পাবেন না, খবর খুব একটা হবে না। হ্যাঁ, একটুখানি হয়েছে, নড়াচড়া হয়েছে, সবাই ভাবনা চিন্তা করতে বসেছে, খুব একটা কিছু হবে না, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ হবে নর্থ ইস্ট এদিকে। কিন্তু সাউথ ওয়েস্টে যখন হবে, এবার সাউথ ওয়েস্টে ভূমিকম্প কি তাহলে হবেই না? এরকমটা তো নয়, হতেও তো পারে কখনো। এবারে আমাদের বোম্বেতে ওদিকে দেখবেন আরব সাগর রয়েছে। বোম্বের কোন দিকটা? পশ্চিম পাড়ে। তো পশ্চিম পাড় সম্বন্ধে আমি বলে দিয়েছি, এবার আপনারা একটু মিলিয়ে নেবেন নিজের মনে মনে, তাহলে বুঝে যাবেন, ঠিক আছে, আমি কি বলছি। তাহলে সেই জায়গাটা কীরকম হতে পারে এবার আপনি খালি আন্দাজ করুন। এবারে হচ্ছে সেইখানে যদি পশ্চিম পাড়, আমার যেহেতু সাউথ ওয়েস্টে মুম্বাই, সাউথ ওয়েস্ট ইজ এ জোন অফ স্টেবিলিটি, আর সেইখানে যদি একটা বড় সাগর থাকে, তাহলে সেই জায়গাটা কি করবে? আনস্টেবল করবে। অর্থাৎ সেই ভূমিটা ইন্টারনালি কিন্তু আনস্টেবল। যেহেতু জোন অফ স্টেবিলিটি, সেই জন্য ভূমিকম্প হওয়ার চান্সেস আর রেয়ার, কিন্তু যদি কখনো হয় সবটাই কিন্তু ভেঙে যাবে খুব তাড়াতাড়ি, কারণ ভেতরটা মরচে গেছে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান প্রায় আমরা শেষের পর্বে চলে এসেছি। স্যারের কাছে একটা কথাই আমি একটু জানতে চাইবো, দর্শক বন্ধুরা, এটা আমার প্রশ্ন নয়, যে তাহলে অরিজিনাল বাস্তু দোষ থেকে মুক্তি পেতে কোন ধরনের জমি বা ফ্ল্যাট বা বাড়ি নেওয়া উচিত, আর তার সাথে কি করণীয়? প্রথম কথা হচ্ছে, যদি জমি কেনা হয় তাহলে যেন একদম স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গেল হয়, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ঠিক আছে? এবং যেখানে সেপটিক ট্যাঙ্ক বানাতে হবে সেগুলো দেখতে হবে কোন দিকে কি আছে না আছে। অনেক সময় আমরা টি পয়েন্টও দেখি যখন জমি কেনা হয়, কেন ফ্ল্যাটের ক্ষেত্রে টি পয়েন্ট দেখে আমার কোনো লাভ নেই, কেন সবই ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, জমির ক্ষেত্রে টি পয়েন্ট মানে হচ্ছে যেমন টি থাকে এরকম টি, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ধরুন গলি বা একটা রাস্তা, বড় রোড, আর এইটা হচ্ছে আপনাদের জমি যেখানে ফ্ল্যাট। এবার দেখতে হবে যে যেটা জাংশন পয়েন্ট টি এর, সেখানে কোন জায়গাতে আপনার বাসস্থান বা আপনার জমির যে ইয়েটা করছে, গেটটা পড়ছে, সেটা কোন জায়গায় পড়ছে এবং সেটা কোন দিকে পড়ছে, সেটার উপর বেস করেও কিন্তু তার এফেক্ট কিন্তু এদিক ওদিক ভ্যারি করে যায়। ওগুলো জমি কেনার সময় দেখতে হয় কোন দিকটা উঁচু নিচু। অনেক জমি আছে, জমিটা হয়তো ভালো কিনে ফেলেছেন, কিন্তু দেখলেন যে নর্থ ইস্ট হচ্ছে উঁচু, সাউথ ওয়েস্ট হচ্ছে নিচু, তাহলে হবে না। তাহলে মাটিটা এদিকে ফেলে ওটাকে উঁচু নিচুটাকে আমাকে ঠিক করতে হবে, কেন সাউথ ওয়েস্ট হবে উঁচু, আমাদের মাথা নিচু হয়, মাথা যার উঁচু হয় তার মাথা কিন্তু কাটা যায়। ঠিক আছে, দেখবেন আচার্য চাণক্য বলে গেছে, যার মাথা তাল গাছের মতো হয় তারটাই কিন্তু আগে কাটা যায়। মনে রেখো, দুব্ব গাছটাই কিন্তু পুজোয় লাগে, যেটা পায়ে মারানো হয়। ঠিক আছে, অসাধারণ ওনার বক্তব্যগুলো। আমার মনে হয় যদি আমরা ওনাকে নিয়ে বসি, আমার সারা দিন কেটে যাবে, প্রোগ্রাম ঘন্টার পর ঘন্টা চলে যাবে।
তো দর্শক বন্ধুদের কাছে আমার একটাই আবেদন, আমরা কন্টিনিউ যদি আমরা এটাকে দেখতে থাকি, আমরা কিন্তু অনেক তথ্য পাবো। আরেকটা কথা হচ্ছে, যখন আপনারা কোনো জমি বা বাড়ি কিছু কিনবেন, যার থেকেই কিনবেন, যতটা পারবেন তথ্যটাকে কালেক্ট করুন। নাম্বার 2, যে প্রমোটার আপনাকে ফ্ল্যাটটা দিচ্ছে, প্রমোটারকে জিজ্ঞেস করুন আপনি কি বাস্তু সম্পর্কে ওয়াকিবহল, বাস্তু নিয়ে কি এটা কিছু দেখেছেন, করেছেন, তবেই মনে হয় আপনার একটা ফ্ল্যাট নেওয়া উচিত। কারণ কি, আমরা অনেক কষ্ট করে একটা ফ্ল্যাট কিনতে পারি, অনেক কষ্ট করে একটা জমি কিনি, আর সেটা কেনার পরে আমরা চেষ্টা করি কি একটু শান্তিতে বসবাস করব। আর শান্তির জায়গায় যদি অশান্তি বিরাজ করে, আমার মনে হয় একটা মানুষকে বেঁচে থাকা অনেকটা দায় হয়ে যায়। তাই যখনই একটা জমি বা বাড়ি বা ফ্ল্যাট কিনবেন, তার আগে মাথায় রাখবেন একজন বাস্তুবিদকে নিয়ে সেটাকে একবার দেখিয়ে নেওয়া। হতে পারে সামান্য কিছু অর্থ হয়তো আপনার লাগতে পারে, কিন্তু এটা কিন্তু সারা জীবনের জন্য একটা ভালো দিক নির্ণয় পাবেন। তাই কোনো পয়সা নষ্ট করার আগে, যে কোনো, আমি বলছি না, ভালো একজন বাস্তুবিদকে দিয়ে আপনারা একবার দেখিয়ে নিন। তাতে করে মনে হয় একটা শান্তির পরিবেশ কিন্তু আপনি পাবেন। তাই আজ বেশি কিছু বলবো না, আমরা ধীরে ধীরে শেষের পর্যায়ে চলে এসেছি। শুধু স্যারের কাছে আমার একটাই বক্তব্য, যদি কোনো মানুষ কোনো সমস্যায় পড়ে গেছেন, তার বাড়িতে কোনো একটা অশান্তি বা কোনো একটা সমস্যা, বা সেই বাড়িতে আসার পর থেকে আর্থিক দিক থেকে প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছে, যদি কিছু সামান্য রেমেডি একটু দিতে পারেন। দেখুন, এক্ষেত্রে তার বাস্তুর কন্ডিশন কি সেটা দেখতে হবে, সেটা দেখে সেই রেমেডি দিতে হয় বাস্তু ওয়াইজ বলতে গেলে। আদারওয়াইজ তাদেরকে পার্সোনাল রেমেডি আমরা বলি। এইমাত্রই আমি অনেকবারই বলেছি এর মধ্যে প্রোগ্রামে, অ্যামেথিস্ট বলেছি, ঠিক আছে? অ্যামেথিস্ট হচ্ছে এমন একটা জিনিস, ক্রিস্টাল বা ব্ল্যাক টুরমিলিন বা ব্ল্যাক অবসিডিয়ান বা ক্লিয়ার কোয়ার্টজ, এরা না সমস্ত নেগেটিভিটি দূর করে দেয়। হ্যাঁ, কিন্তু এগুলোর ক্লাস্টার্স হয় যেগুলো আমরা বাস্তুতে যখন হয় দিই, হ্যাঁ, এইটা কিন্তু কাজ করে। এটা কিন্তু মাটির তলায় যায় না, হ্যাঁ, মাটির তলায় গেলে ডিসচার্জ, মাটির উপরে থাকে। তো আপনি টেবিলের উপরে রাখলেন, ঠিক আছে, তো ওগুলো তখন কাজ করে। মাটির তলায় ডিসচার্জ, মাটির তলায় পিরামিড যায়, তো সেগুলো আলাদাভাবে যাবে। তো সেই ক্লাস্টার্স রাখা যেতে পারে, কিন্তু কোথায় কোন দিকে রাখছেন সেগুলো কিন্তু ম্যাটার করে। সাধারণত আপনার সদর দরজার সামনে যদি রাখেন, ওটা নিউট্রাল জোন হয়, ওখানে আপনি অ্যামেথিস্টের ক্লাস্টার এগুলো রাখতে পারেন, বা সিট্রিনের ক্লাস্টারও রাখা যায়। তো ওজনে হয়, তো ওই ওজনটা দেখতে হয় কত স্কোয়ার ফুট এরিয়া, তো ওগুলোর একটা মাত্রা হয়। এই নয় যে আমি শুনলাম আর কিনে নিলাম, ওরকম নয়। এবং সেগুলো কিন্তু ভালোভাবে এনার্জাইজ করতে হয় পার্টিকুলার ইন্টেনশন দিয়ে, রেইকি চার্জড, ঠিক আছে, একদম পার্মানেন্ট রেইকি চার্জ করা। এবং কিভাবে সেটাকে সবসময় চার্জ রাখবেন তার পদ্ধতিও আমরা বলে দিই, খুব সিম্পল থাকে। তো সেগুলো সব সময় চার্জ রাখতে হয়, যাতে এই ধরনের প্রবলেম যেন একেবারে না আসে। ঘড়ি, কালচক্র যদি ঠিক না হয় না, আপনি কিছুতেই বাড়ি খুঁজে পাবেন না। আজকে আমার কাছে একজন এসেছিলেন, তার 2-3টে বাড়ি, সবকটা বাড়ি না একই টাইপের, কারণ ওই একই এনার্জিতে উনি ওই বাড়িগুলো কিনছেন, একই টাইপের, ও এনার্জিটা চেঞ্জ হচ্ছে না। তো এগুলো আর কি দেখতে হবে। আর একটা লাস্ট প্রশ্ন দর্শক বন্ধুদের এটা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে যখন কেউ বাড়ি বা ফ্ল্যাট কিনছে, কালারটা কি কোনো প্রয়োজন লাগে? কালার তো লাগবে, 110% লাগবে। বাড়ির ভেতরের কালার সাধারণত বাই ডিফল্ট, যদি কেউ খরচা করে না করতে পারে নানারকম কালার, আমরা বলি হোয়াইট করে দাও, একদম নর্মাল হোয়াইট, কোনো গ্লসি হোয়াইট নয়। কারণ গ্লসি মানেই হচ্ছে ওই মিরর রিফ্লেকশন চলে আসবে, গ্লসি নয়, নর্মাল হোয়াইট। আর কোথায় কোন কালার যাবে, এবার তো আপনি তো শুধু বাড়িতে তো দেয়াল থাকবে না, আপনার ওয়ার্ড্রপ থাকবে, আলমিরা থাকবে, হ্যাঁ, এবার ওগুলোর কালার ম্যাটার করবে, ঠিক আছে, কোথায় রাখছেন ম্যাটার করবে, কারণ দেয়ালটা ঢেকে যাচ্ছে, তখন তো দেয়ালটার হোয়াইট থাকবে না। এবং কিছু কিছু এবার যারা নাকি করতে পারে ঠিকঠাক করে, তাদেরকে বলি যে আপনি এই দেয়ালে এই কালার করুন, ওই দেয়ালে ওই কালার করুন, সেগুলো আমরা বলে দিই। এটা হচ্ছে বাড়ির ভেতরে। বাড়ির বাইরে কালার ম্যাটার করে, গ্রিলের কালার ম্যাটার করে। সাধারণত 99.99% কেসেসে গ্রিলের কালার হয় ব্ল্যাক। ব্ল্যাক মানে শনি। আপনি সদর দরজাতেই প্রথমেই বলে দিলেন নো, এন্ট্রিটাই করবে না, ঠিক আছে। ভাবতে পারছেন যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যদি আমরা এগোই, তাহলে কিন্তু সমস্যা নিয়েই কিন্তু আমরা বাড়িতে প্রবেশ করছি। তাই যাতে এই সমস্যাগুলো না নিয়ে আমরা প্রবেশ করতে পারি, তার জন্য অবশ্যই একজন বাস্তুবিদকে দেখান, তার সাথে পরামর্শ করুন, তারপরে মনে হয় আপনি এন্ট্রি নিন।
তাই আজ বিশেষ কিছু বলবো না, ধারাবাহিকভাবে আমরা কিন্তু স্যারকে পাবো আর ধারাবাহিকভাবে আপনাদেরকে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। তাই আজ আমরা একটাই প্রশ্ন এসে দাঁড়াবে, প্রোগ্রামটা তো শুনলাম, তাহলে কিভাবে যোগাযোগ করব? তো একটা কথা আমি জানতে চাইছি স্যারের কাছে, আচ্ছা এখানে কি যদি কেউ অনলাইনে পরামর্শ নিতে চায় তাহলে কি আপনার সাথে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, অনলাইন অফলাইন দুটোই আছে। বাস্তু সাধারণত গিয়ে করলে ভালো হয়, কিন্তু সব জায়গাতে যাওয়া সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আমি অনলাইনে কিছু প্রসেস বলে দিই। অনলাইন অফলাইন দুটোই আছে এবং আপনারা আমার নামের পাশে দুটো নাম্বার হয়তো দেখতে পাচ্ছেন, তো সেখানে আপনি কল করে বুকিং করে আসতে পারেন, দুটোই হবে। তো এটাই বলবো যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার নিচে নামের পাশেই দেখবেন স্ক্রল করা নাম্বার থাকবে, আর কখন আপনাকে ফোন করলে পাবে? মোটামুটি আপনি নর্মাল আপনি 10টা কি 12টা পরে ফোন করলে আপনি পাবেন। হ্যাঁ, আমি কেষ্টপুরে বসি। স্যার আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে যারা এত কষ্ট করে একটা বাড়ি বা ফ্ল্যাট কিনবে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট কি দেখে তারা বাড়ি বা ফ্ল্যাটে এন্ট্রি নিতে পারে? হ্যাঁ, মেইন হচ্ছে যে তারা যেন দেখে যে তাদের ফ্ল্যাট বা জমি বা বাড়ি যেটাই হোক যতটা সম্ভব যেন স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল হয়। এটা হচ্ছে জিনিস। কোনো দিকে যদি বেড়ে থাকে, ঠিক আছে, সেটা যদি উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে বেড়ে থাকে তাহলে ঠিক আছে, অন্যান্য দিকে যদি বেড়ে থাকে তাহলে প্রবলেম, বা যদি কমে থাকে তাহলে প্রবলেম। হ্যাঁ, কোনো দিকে যেন কমে না থাকে, যদি বাড়তে হয় তাহলে যেন উত্তর পূর্ব এই জায়গাটা যেন বেড়ে থাকে, কমা যেন কোনো দিকে না থাকে, অর্থাৎ লেস দেন 90 ডিগ্রি যেন না হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, বাড়ির মাঝখান দিয়ে যেন কোনো পিলার না যায়, মানে ব্রহ্মস্থান অর্থাৎ নাভি ভেদ করে যেন কোনো পিলার না ওঠে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে যদি কেউ পুরনো বাড়ি কেনে, আমরা বলি বাড়িটা যেন একটুখানি ঘষে নেয় মেঝেটা, কারণ এনার্জিসগুলো থাকে, নেগেটিভ এনার্জিস বা পজিটিভও হতে পারে, জানি না, আগের এনার্জি তো আপনার সঙ্গে তো সেটা ওরার সঙ্গে ম্যাচ করবে না, সেটাকে ঘষে নিতে হয়। তারপরে আপনার যারা নাকি বাড়ির কালার করে, ঠিক আছে, আমরা বলে থাকি যে যদি একেবারেই পয়সা আপনাদের কম থাকে তাহলে অন্তত হোয়াইট কালার করে দিন। তার মানে এই নয় যে সব জায়গায় হোয়াইট যায়, আমি সেরকম বলছি না, হোয়াইটটা বাই ডিফল্ট যায়। হ্যাঁ, এবং বিজনেসের ক্ষেত্রে সাধারণত হোয়াইটই হয়। এবার রেসিডেন্সও আপনার হোয়াইট দিই, যাদের যেরকম অবস্থান সেই অনুযায়ী দিই, অথবা কিছু স্পেসিফিক কালার্সও বলা যেতে পারে। অনেকে দেখবেন বাড়ির বাইরে যে গ্রিল আছে সেগুলোকে ব্ল্যাক কালার করে দেয়, 99.99% কেসেস। ব্ল্যাক কালার মানেই হচ্ছে যে আমি প্রবেশ পথটাকেই নো বলে দিলাম। ঠিক আছে, প্রবেশ পথে কালারটাই হয়ে গেল নো, তো নো মানে ওখানেই কিন্তু আটকে গেল। এনার্জি বাই ডিফল্ট ঈশ্বরের এনার্জি যেদিক থেকেই আসবে সেদিক থেকেই শুভ আসছে, তো আমারই কাছে না, তো আপনি দক্ষিণ থেকে আসুক আর পশ্চিম থেকে আসুক, হ্যাঁ, দ্বার যেন সেদিকে না থাকে সেটা আলাদা। হ্যাঁ, এবার হচ্ছে অন্যান্য আরও কিছু থাকে। এবার হচ্ছে যদি WC মানে ওয়াটার ক্লোজেট যদি ওইদিকে থাকে সেটা প্রবলেম, কারণ ওটা ভূমিতে যাচ্ছে সেই এনার্জিটা, কারণ ভূমিতে যে এনার্জি যায় না, সেই এনার্জিতে কোনো অসুবিধা নেই। এবার আপনার যদি সাউথ ওয়েস্টে যদি একটা বারান্দা হয়ে যায় তাহলে সেটা কিন্তু বেরিয়ে চলে গেল বাইরে, সেটা প্রবলেম। সেখানে যদি বড় রেলিং থাকে হয়তো প্রবলেমটা কম হবে, কিন্তু প্রবলেম থাকবে। কেন থাকবে? কারণ বারান্দা আর ঘর দুটো এক হয় না। বারান্দা মানেই হচ্ছে ওখানে একটা ফাঁকা স্পেস, যখনই এমটি স্পেস হয়ে যাচ্ছে যেখানে ওয়েট থাকা উচিত সেই জায়গাটা প্রবলেম করে দেবে। তো যাই হোক, আপনারা শুনলেন যে আমরা চেষ্টা করেছি আপনাদের যা তথ্য জানার বিষয় ততটাই স্যার কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। তাই আমার লাস্ট একটাই বক্তব্য, কষ্ট করে হলেও একটা বাড়ি বা ফ্ল্যাট যেটাই কিনুন না কেন, একবার বাস্তুবিদের সাথে কথা বলে তারপরে আপনারা এন্ট্রি নিন। এমন কিছু করবেন না যে এতটা সম্পদ আপনারা কষ্ট করে করলেন সেটা যেন হারিয়ে না যায়। তাই একটু গাইডলাইন নিয়ে চলুন। আর স্যারের কাছে একটা প্রশ্ন, যে যারা যোগাযোগ করতে চায়, যদি অনলাইনে করতে চায় আপনার সাথে কি অনলাইনে করতে পারে? হ্যাঁ, অনলাইন অফলাইন দুটোই হয়। সাধারণত বাস্তুগুলো আমরা গিয়ে দেখলে ভালো হয়, সব জায়গায় তো সেটা সম্ভবপর হয় না, বা সব ক্ষেত্রেও হয় না। এই নয় যে কাছাকাছি হলেও যে হয়ে যাবে তা হয় না, তো সেক্ষেত্রে অনলাইন হয়ে থাকে। অনলাইন অফলাইন দুটোই হয়। আমি কেষ্টপুরে বসি এবং আপনারা আমার নামের পাশে দুটো নাম্বার যাচ্ছে দেখবেন, সেই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে আসতে পারেন, কারণ প্রায়ই আমাকে যেহেতু বাস্তু ভিজিটে বেরিয়ে যেতে হয়, কাজে বুকিং করে আসলে ভালো হয়।
আর আরও একটা জিনিস যে আমি কিন্তু ফোনটা কিন্তু নিজেই রিসিভ করি। তো এক্ষেত্রে আমার কিন্তু কোনো পিএ আমি রাখিনি, কারণ হচ্ছে আমি চাই যে যখন কোনো কাস্টমার ফোন করবে সে যেন ডাক্তারকে ডাইরেক্ট পায়। কোনো অ্যাসিস্ট্যান্ট আমি রাখিনি, তার কারণ তাদের যে প্রবলেমস সেটা কখনোই একজন অ্যাসিস্ট্যান্ট খালি ফিজটা বলে দিয়ে ফোনটা রেখে দিতে পারে না, এতে সে পার্সোনালাইজ টাচটা থাকে না, ঠিক আছে। অনেকে আমি এটাও দেখেছি, আমি যখন এখানে প্রোগ্রাম করি, প্রোগ্রাম চলাকালীনই হয়তো ফোন করে দিল, তাদের সেই ধৈর্যটাও নেই যে প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমি ফোনটা করি, বিকজ দে আর নট অ্যাট অল স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড। রেমিডি অর্থাৎ ওষুধ খেয়ে কি জীবন চলে, নাকি ওষুধ না খেয়ে যদি সুস্থ থাকতে পারেন সেটা বেটার চলে। কাজে নিজেকে অলওয়েজ স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড করুন, বারবার বলছি, রেকি করুন, মেডিটেশন করুন, জপ তপ করুন, যা ইচ্ছা করুন, কিন্তু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড করুন, যাতে কিছুটা লেভেল হলো আপনারা আস্তে আস্তে আপ হন, তবেই গিয়ে আস্তে আস্তে ঠিকঠাক জায়গায় যাবে। হ্যাঁ, আমাদের রেমেডি লাগবে, রেমেডি ইজ ম্যান্ডেটারি, রেমেডি লাগবে যাতে ভালোভাবে যেন আমি থাকতে পারি, যাতে আমি তো ওই যে বললাম, আমি তো আর রামকৃষ্ণ হয়ে যাইনি, কাজে আমি যে কোনো একটা বাজে জায়গায় গেলেও একেবারে শুদ্ধ পদ্মফুল হয়ে থাকবো তা তো নয়। কাজে সেই নেগেটিভ এনার্জি যেন আমার কাছে যেন না আসে, তার জন্য আমার রেমেডি থাকবে, কিন্তু আমি নিজেকেও ঠিক করব। অসাধারণ কথা বললেন যে মানুষের কিছু কিছু সাপোর্ট দেওয়ার জন্য রেমেডি অবশ্যই প্রয়োজন, কিন্তু সঠিক পথে যদি যেতে হয় তাহলে সঠিক বাস্তবিকদের কাছে আসতে হবে, তাদের সঠিক পরামর্শ নিতে হবে। তারপরে শুনলেন স্যার কোথায় বসেন, কখন পাওয়া যাবে, অনলাইনে পাওয়ার ব্যবস্থা আছে। তাই আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর নিয়ে হাজির হয়, আর এই স্যারের তথ্য যদি আপনারা পেতে চান এবং ধারাবাহিকভাবে যদি দেখতে চান তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে এসটিভি বাংলা, আর দেখতে থাকুন এসটিভি বাংলার বিভিন্ন অনুষ্ঠান। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।